আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সার্ভিং 2 এর প্রথম অধ্যায়ের তল সম্পর্কিত যে আলোচনা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি বইয়ে তোমাদের তল সম্পর্কে কি বলেছে এবং পরবর্তীতে আমরা সেটার একটা সামারি করে তোমাদের সংজ্ঞা হিসেবে লিখে দিব। তাহলে প্রথমে দেখো এখানে কি বলছে, জরিপ বিজ্ঞানের ভাষায় তলের সংজ্ঞা নিম্নরূপ। তাহলে যে সকল পৃষ্ঠের সাপেক্ষে বা যে সকল পৃষ্ঠে প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠের আকার, আয়তন, ভূমির রূপ প্রদর্শনের জন্য নকশা, মানচিত্র, ছেদিত দৃশ্য ইত্যাদি অঙ্কন করা হয়, ওই সকল পৃষ্ঠকেই তল বলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তল বলতে আমরা সেই পৃষ্ঠকেই বুঝি যার সাপেক্ষে আমরা কোনো ভূমির আকার, আয়তন বা উচ্চতা পরিমাপ করি। তাহলে আসো আমরা সংজ্ঞাটা একটু সহজ করে লিখি। তাহলে যে পৃষ্ঠের সাপেক্ষে আমরা ভূমির আকার, আকৃতি, আয়তন, উচ্চতা ইত্যাদি পরিমাপ করি তাকেই সহজ কথায় তল বলি আমরা। তল বলে। এখন আমাদের তল বিভিন্ন রকমের হতে পারে। যেমন এখানে দেখো বলছে সমতল পৃষ্ঠ, আনুভূমিক তল, উলম্ব তল, উপাত্ত তল, এগুলো আমাদের পরবর্তীতে নিচে আছে, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। এখন সাধারণত বা প্রধানত তল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল তল বা স্ট্রেট সারফেস, আর একটা হচ্ছে বক্রতল বা কার্ভ সারফেস। তাহলে এখন সরল তলের মধ্যে আমাদের কি কি তল আছে? সরল তলের মধ্যে আছে হচ্ছে আনুভূমিক তল, উলম্ব তল, ঢালু তল, কলিমেশন তল। ঠিক আছে, এখন বক্রতলের মধ্যে রয়েছে গড় সমুদ্র তল, উপাত্ত তল, এরপর আছে সমতল পৃষ্ঠ। এগুলো হচ্ছে আমাদের বক্রতলের মধ্যে রয়েছে। তাহলে এখন আমরা আলোচনা করব সমতল পৃষ্ঠ নিয়ে। তাহলে সমতল পৃষ্ঠ বিষয়টা বোঝার আগে আমাদের আসো দেখি পৃথিবীর আকারটা বা আকৃতিটা আসলে কিরকম। পৃথিবীটা আমাদের দেখতে উপবৃত্তাকার আকৃতির, অর্থাৎ উত্তর এবং দক্ষিণে কিছুটা চাপা থাকে, অর্থাৎ কমলালেবুর আকৃতির হয়ে থাকে। এখন সমতল পৃষ্ঠ হচ্ছে পৃথিবীর এই বক্র পৃষ্ঠের, পৃথিবীর পৃষ্ঠটা কিরকম? বক্র পৃষ্ঠ না? তাহলে এই বক্র পৃষ্ঠের সমান্তরালে যে তোমার তল বা পৃষ্ঠ অবস্থান করে সেটাই হচ্ছে আমাদের সমতল পৃষ্ঠ। এখানে দেখো, এখানে আমাদের ধরো এটা পৃথিবী, বাহিরেরটা হচ্ছে একটা অন্য একটা সমতল পৃষ্ঠ। তাহলে সমতল পৃষ্ঠ কি সমান্তরালভাবে পৃথিবীর পৃষ্ঠের সাথে অবস্থান করতেছে, এবং এই সমতল পৃষ্ঠ পৃথিবীর কেন্দ্র থেকে সকল দূরত্ব সমান হবে। সমতল পৃষ্ঠের কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে সমতল পৃষ্ঠের সব দিকের দূরত্ব যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সমতল পৃষ্ঠ। এখন সমতল পৃষ্ঠের একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ধরো হচ্ছে পুকুরের জল, বা আমরা ধরো এভাবে ধারণা, ধরো চিন্তা করতে পারি, ধরো পুরো পৃথিবীটা যদি আমাদের পানিতে তোমার নিমজ্জিত অবস্থায় থাকতো, পৃথিবীর চারপাশ, যেমন ধরো সাগর যেরকম একটা নির্দিষ্ট জায়গা জুড়ে পানি নিমজ্জিত, এরকম যদি পুরো পৃথিবী একদম পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকতো তাহলে পানির উপরের পৃষ্ঠটা, উপরে যে পৃষ্ঠ থাকতো, ধরো এই উপরের এই অংশগুলো হচ্ছে আমাদের পানি, পুরো পৃথিবীটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে এই পানির উপরি পৃষ্ঠটা, এই উপরের যে এই যে গোল পৃষ্ঠটা আছে, এই যে একদম এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাই তখন হতো আমাদের একটা উৎকৃষ্ট সমতল পৃষ্ঠ। তাহলে আমাদের এই সমতল পৃষ্ঠে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি, স্পর্শক কি ধরো দেখাই আমি তোমাদের। স্পর্শক হচ্ছে ধরো আমরা এই সমতল পৃষ্ঠে একটা এভাবে একটা স্পর্শক অঙ্কন করলাম যে কোনো জায়গায়। হ্যাঁ, এই স্পর্শকটা উলন রেখার সাথে লম্ব তৈরি করবে। তাহলে ধরো আমরা এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম এবং পৃথিবীর এই বিন্দুতে একটা উলন ধরলাম, সেই উলনটা কিন্তু পৃথিবীর একদম কেন্দ্র বরাবর অবস্থান করবে। তাহলে এই উলন রেখাটা কিন্তু একদম পৃথিবীর কেন্দ্র বরাবর অবস্থান করবে। তাহলে কি হবে? তাহলে এই উলন রেখার সাথে এই স্পর্শকটা, অর্থাৎ সমতল পৃষ্ঠে যদি কোনো স্পর্শক অঙ্কন করি সেটা সমতলে অবস্থান করবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সমতল পৃষ্ঠের একটা বৈশিষ্ট্য বা প্রকার সংজ্ঞা বলা যায়। তাহলে সমতল পৃষ্ঠ আমরা কাকে বলবো? যে পৃষ্ঠ
পৃথিবীর পৃষ্ঠের চারপাশে সমান্তরালে অবস্থান করে, সমান্তরালভাবে অবস্থান করে। সমান্তরালভাবে অবস্থান করা মানে কি? আমরা সমান্তরাল রেখা বলতে কি বুঝাই? সমান্তরাল রেখা বলতে আমরা বুঝি এমন দুইটা রেখা যাদের মাঝখানের দূরত্ব সবসময় সমান, তাই নাকি? তাহলে এখানেও সেম ওইরকম একটা পৃষ্ঠ থাকবে যেটা পৃথিবীর পৃষ্ঠকে চারপাশে এমনভাবে পরিবেষ্টিত করে রাখবে যাতে পৃথিবীর কেন্দ্র থেকে ওই পৃষ্ঠের সব জায়গার দূরত্ব সমান হয়। তাহলে সেই পৃষ্ঠকে আমরা বলবো সমতল পৃষ্ঠ। এরপরে দেখো আমাদের এখানে কি আছে? সমতল রেখা। তাহলে এর আগে কি বললাম আমরা? সমতল পৃষ্ঠ। এখন আমরা পড়বো সমতল রেখা। তাহলে সমতল রেখা বিষয়টা হচ্ছে সমতল পৃষ্ঠের উপর, সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে সমতল রেখা। ধরো এরকম এখানে একটা সমতল রেখা অঙ্কন করলাম, বা এখানে একটা সমতল রেখা অঙ্কন করলাম, এখানে একটা সমতল রেখা অঙ্কন করলাম, অর্থাৎ সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে সমতল রেখা। এই সমতল রেখার সকল বিন্দুও কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে। পৃথিবীর কেন্দ্র থেকে সকল রেখার উপর সমতল রেখার সকল বিন্দুই সমুদ্রবর্তী হবে সমতল পৃষ্ঠের মতো। ঠিক আছে? তাহলে আমাদের এই সমতল রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক সেম আগের মতো সমতল পৃষ্ঠের মতো যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকও কিন্তু উলম্ব রেখার সাথে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের সাথে সমকোণে অবস্থান করবে। ঠিক আছে? তাহলে আসো আমি সামারাইজ করে পুরো বিষয়টা আরেকবার বলি। সমতল রেখা হলো সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত যে কোনো রেখা, অর্থাৎ সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে সমতল রেখা। এরপর আমরা যেহেতু সমতল পৃষ্ঠটা একটা বক্ররেখা, তাহলে দেখো সমতল পৃষ্ঠটা কি? একটা বক্ররেখা না? এটা কি? একটা বক্ররেখা। তাহলে সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত রেখাও কি হবে? বক্ররেখা হবে। তাহলে সমতল রেখাও একটা বক্ররেখা। এরপর সমতল রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা আহ স্পর্শক অঙ্কন করি, ধরো এটা একটা সমতল রেখা, এই সমতল রেখার যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক বা স্পর্শকের সাথে উলম্ব রেখা বা পৃথিবীর কেন্দ্র সমকোণ তৈরি করবে। কেন্দ্র বরাবর যে রেখা থাকবে সেটা সমকোণ তৈরি করবে। তো আশা করতেছি তোমরা সমতল রেখা কি এটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কথা বলবো আনুভূমিক তল নিয়ে বা হরিজন্টাল সারফেস নিয়ে। তাহলে হরিজন্টাল সারফেস হচ্ছে, ধরো পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম। যেমন ধরো এই চিত্রে আমরা এই যে স্পর্শকটা অঙ্কন করছিলাম, আর বইয়ের এখানে দেখো, বইয়ের চিত্র থেকেও তোমাদের আমি একটু দেখাই দেই। ধরো এটা পৃথিবীর একটা বক্র পৃষ্ঠ, সেখানে আমরা ধরো পৃথিবীর এই পৃষ্ঠে একটা স্পর্শক অঙ্কন করলাম। স্পর্শক অঙ্কন করলাম বলতে স্পর্শক এই বিন্দুটা দিয়ে চলে যাবে। এখন এই স্পর্শক যে অঙ্কন করলাম, এই স্পর্শকটা যে তল সৃষ্টি করলো সেটাই হচ্ছে আমাদের আমাদের আনুভূমিক তল বা হরিজন্টাল সারফেস। তাহলে এটা সংজ্ঞা আমরা কিভাবে দিব? সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, তোমরা লিখে নাও যে কোনো সমতল পৃষ্ঠের একটি নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শক যে তলের সৃষ্টি করে সেটাই হচ্ছে আমাদের আনুভূমিক তল। এখন আমাদের গত যেমন সমতল পৃষ্ঠ এবং সমতল রেখা এগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে সমদূরবর্তী ছিল, ঠিক আছে? কিন্তু এই আনুভূমিক তল পৃথিবীর কেন্দ্র থেকে আনুভূমিক তলের বিন্দুগুলো পৃথিবীর তল থেকে সমদূরবর্তী হবে না, অর্থাৎ এই আনুভূমিক তল পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। দেখো আস্তে আস্তে তল কিন্তু দূরত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই তলের প্রত্যেকটা বিন্দু কিন্তু পৃথিবীর কেন্দ্রের সাথে উলম্ব রেখার সাথে বা কেন্দ্রের সাথে সমকোণ তৈরি করবে না। কারণ কি? এখানে কি সমকোণ হচ্ছে? এখানে কিন্তু সমকোণ হচ্ছে না। এখানে কি হচ্ছে? এই রেখা যদি কল্পনা করি, এখানেও সমকোণ হচ্ছে না, এখানেও সমকোণ হচ্ছে না। শুধু একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে এই আনুভূমিক তলটা স্পর্শ করবে বা স্পর্শক বিন্দুতে শুধু এটা সমকোণ তৈরি করবে। আর এই তলটা অন্যান্য তলের মতো যেমন সমতল পৃষ্ঠ বা সমতল রেখা মতো বক্ররেখা নয়, এটা হচ্ছে আমাদের সরল রেখা। তাহলে আসো আরেকবার পুরোটা সামারাইজ করি। পৃথিবীর কোনো বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটা যে তলের সৃষ্টি করে, এখানে ধরো এই স্পর্শকটা এই তলের সৃষ্টি করছে, এই তলের সৃষ্টি করছে, তাহলে এই তলটা হচ্ছে আনুভূমিক তল। আনুভূমিক তল পৃথিবীর কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় না, আনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দু। আর আনুভূমিক তলের বিন্দুগুলো পৃথিবীর কেন্দ্রের সাথে সমকোণ বা উলম্ব রেখার সাথে সমকোণ সৃষ্টি করে না। তো আশা করতেছি আনুভূমিক তল কি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সংজ্ঞাগুলো খাতায় নোট করে রাখবা যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আনুভূমিক রেখা। এর আগে আলোচনা করছিলাম কি, যে
তোমার সমতল রেখা, তাহলে সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে সমতল রেখা। সেম ওইভাবে আনুভূমিক তলের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। যেমন ধরো এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল, এই তলের উপর আমরা যে কোনো রেখা অঙ্কন করলে সেগুলোই হবে আনুভূমিক রেখা, এবং এই আনুভূমিক রেখাও হবে সরল রেখা, অর্থাৎ একই বক্ররেখা হবে না। আর সেম এর বৈশিষ্ট্যগুলোও ওই আমাদের আনুভূমিক তলের মতোই হবে, অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখাগুলোর দূরত্ব, ধরলাম এখানে আমাদের একটা আনুভূমিক রেখা আছে, এখানে একটা আনুভূমিক রেখা আছে, এখানে একটা আনুভূমিক রেখা আছে, এই সেম কেন্দ্র থেকে এদের দূরত্ব, বিন্দুগুলোর দূরত্ব সমুদ্রবর্তী হবে না, এবং এরা শুধু স্পর্শক বিন্দুতে উলম্ব রেখার সাথে সমকোণ তৈরি করবে, এই ব্যতীত অন্য যে বিন্দুগুলো আছে এগুলোতে আমাদের আর সমকোণ তৈরি করবে না। তাহলে আরেকবার আমি পুরোটা বলি, যে সমতল আনুভূমিক তলের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। তাহলে আনুভূমিক রেখা কি হবে? সরল রেখা হবে, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এদের দূরত্ব একই হবে না, অর্থাৎ কম বেশি হবে। আর এরা পৃথিবীর কেন্দ্রের সাথে সমকোণ তৈরি করবে না, শুধু স্পর্শক বিন্দুতেই সমকোণ সৃষ্টি করবে। এরপর আমরা আলোচনা করব উলম্ব তল নিয়ে। তাহলে উলম্ব তল হচ্ছে, আমরা ধরো এখানে যদি এটা পৃথিবী হয়, তাহলে সেক্ষেত্রে উলম্ব তল হবে পৃথিবীর কেন্দ্র দিয়ে যে তল চলে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব তল। ধরো এটা পৃথিবীর আমাদের কেন্দ্র ছিল, এই কেন্দ্র দিয়ে একটা তল চলে গেল, সেটাই হচ্ছে আমাদের উলম্ব তল, বা এদিক থেকে হতে পারে, এটাও একটা উলম্ব তল। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রগামী তলকেই উলম্ব তল বলা হয়। এরপরে আছে কি দেখো, উলম্ব রেখা। তাহলে উলম্ব রেখা বিষয়টা হবে, ধরো পৃথিবীর কোনো বিন্দুতে যদি আমরা ওলন ধরি, তাহলে সেই ওলনটা যে রেখা বরাবর থাকবে সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব রেখা। তাহলে আমরা যখন ধরো একটা সুতার সাহায্যে একটা ওলন ঝুলাই দিলাম, তখন সেই সুতাটি কি হবে? পৃথিবীর কেন্দ্র বরাবর উলম্ব অবস্থায় ঝুলবে। তাহলে এই কেন্দ্র বরাবর যে তোমার রেখাটা কল্পনা করা হবে সেটাই হচ্ছে আমাদের উলম্ব রেখা। তাহলে আশা করতেছি তোমরা এখানের উলম্ব রেখা, উলম্ব তল, আনুভূমিক রেখা, আনুভূমিক তল এবং সমতল রেখা এবং সমতল পৃষ্ঠ সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছো। তো সকলে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।